2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের জেলগুলিতে দেখা গিয়েছিল ভয়ঙ্কর চিত্র। জেল থেকে খুনি, জঙ্গি, একের পর এক অপরাধী আসামিদের মুক্ত করে দেওয়া হয়েছিল। এবার এই ভয়ঙ্কর চিত্রের বর্ণনা দিয়েছেন একসময়ের আলোচিত সমালোচিত মোহাম্মদ রফিকুল আমিন। তিনি সেই সময় কারাগারে ছিলেন। সেই অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে যে চিত্র সামনে আনলেন সেটা অবাক করার মতো ঘটনা। কিভাবে মোহাম্মদ ইউনূস জঙ্গিদের জেল থেকে মুক্ত করেছিলেন তার বর্ণনা এবার পাওয়া গেল। তবে কি নেপথ্যে ভয়ঙ্কর পরিকল্পনা রয়েছে? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। 2024-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের সময় জেলখানায় বলা হচ্ছে, আপনি যদি জামায়াতের মুজাহিদিন বা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হতেন তাহলে তাকে ছেড়ে দেওয়া হতো, যেটা বলছেন রফিকুল আমিন। তিনি একটি সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে যা যা বক্তব্য রেখেছেন তিনি, সেটা অত্যন্ত ভয়ঙ্কর। রফিকুল আমিনের এই বক্তব্য খুব বেশি বিশ্লেষণ করার প্রয়োজন পড়ে না এটা বুঝতে যে শেখ হাসিনা সরকারের জমানার শেষ হওয়ার পর বাংলাদেশে কিভাবে জঙ্গিদের আগমন বেড়েছে, কিভাবে জঙ্গিদের বিভিন্ন সংগঠনের সদস্যদের বাংলাদেশের অন্তরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে দিনের পর দিন। সে কাজগুলি হয়েছে মোহাম্মদ ইউনূসের গোচরে। তিনি এই সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টাই করেননি। দীর্ঘ 12 বছর ভর ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন কারামুক্তি পেয়েছেন। তার কারামুক্তি হয় 2025 সালে 15ই জানুয়ারি। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। তারপর তিনি বহুদিন সামনে আসেননি। এবার তিনি বলছেন ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার কথা। মোহাম্মদ ইউনূসের আমলে পাকিস্তানের সঙ্গে যে মাখামাখি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, তার উদ্দেশ্য এবার প্রকাশ্যে আসছে। শুধু তাই নয়, এর গতিবিধির ওপর নজর রেখেছিল ভারত। সে কারণে দেখা গিয়েছিল তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারত সফরে এলে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল একটি ডসিয়র তুলে দিয়েছিলেন তার হাতে, যেখানে মার্ক করে দেখানো হয়েছিল কিভাবে বাংলাদেশের অন্তরে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কিন্তু তারপরও লাগাম টানেননি মোহাম্মদ ইউনূসের সরকার, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এরপর সরকারের বদল ঘটে। তবে লক্ষণীয় বিষয় হলো বিএনপি সরকারকে দেখা যায়নি জঙ্গি তৎপরতা আটকাতে। এমনকি জঙ্গি বারবারন্ত হলে প্রতিবেশী দেশ হিসাবে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। কারণ অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের এক মন্ত্রী বলেছিলেন, এবার ভারতকে আক্রমণ করা হলে পূর্ব দিক থেকে করা হবে। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছিলেন বাংলাদেশকে কাজে লাগিয়ে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে আক্রমণ চালাবে পাকিস্তান। যদিও পশ্চিমবঙ্গ এখন বিজেপির দখলে, ফলে এবার ওপার বাংলা ইউনূসপন্থীদের ঘুম উড়বে। এখন দেখার বিষয় জঙ্গি বারবারন্তে আদেও তারেক সরকার নিয়ন্ত্রণ করে কিনা। তবে মোহাম্মদ ইউনূসের এতদিন ধরে ভারতের বিরুদ্ধে পরিকল্পনা সে কোনোভাবেই যে পূরণ হবে না সেটার বলার প্রয়োজন পড়ে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। এবার বাংলায় বিজেপি সরকার। এই প্রথমবার বাংলা পেল বিজেপি মুখ্যমন্ত্রী। আগামী 5 বছর মুখ্যমন্ত্রী কুর্সিতে শুভেন্দু অধিকারী। অঙ্গ আর কলিঙ্গ এসেছিল আগেই, বহু প্রতীক্ষিত বঙ্গ দখল করলেন মোদী সারা। বাংলা এবার শুধুই গেরুয়া রাজ। মমতা সরকার এখন পুরোপুরি অতীত। 200-রও বেশি আসনে বিজেপি বাংলায় জিতে সরকার গড়ার পথে বিজেপি। বাংলা বিজেপি দখলের এসে গিয়েছে। এবার কি এই আতঙ্কের রাতের ঘুম উড়ে যাবে পড়শি দেশ বাংলাদেশের? এবার কি সীমান্ত অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করে তুলবে বিজেপি? বাংলা, অসম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়ের মতো 5 রাজ্যে এবার ডাবল ইঞ্জিনের সরকার। ওই 5 রাজ্যের সঙ্গে আর কোনো রকম বিরোধ থাকবে না কেন্দ্র সরকারের। কিন্তু এত সবের মধ্যে উঠে আসছে এক ভয়ঙ্কর জল্পনা। অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিপ স্টেটের হয়ে সহায়তা পেয়েছেন। অর্থাৎ বাংলাদেশে মৌলবাদী রাজনীতিবিদদের সঙ্গে যোগসাজশ রাখছেন মমতা এবং তার থেকে নিজের দল তৃণমূল কংগ্রেসকে বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছেন। এর আগে আওয়ামী লীগের সঙ্গে মমতার যে বিরোধ ছিল তা আগেও একাধিকবার উঠে এসেছে। অভিযোগ, বাংলার ওপারের সীমান্ত ঘেঁষা এলাকাগুলিতে জামাতের সঙ্গে আঁতাত ছিল তৃণমূলের সংখ্যালঘু তোষণের ছবি দেখে অনেকে এই কথা এখন স্বীকার করছেন। তৃণমূলে মুসলিম ভোট টানা কৌশলও এবার ডাহা ফেল। বিজেপির প্রচারে সেই ভোট ব্যাংক টানতে পারেনি তৃণমূল। উপরন্তু তৃণমূল থেকে বিক্ষুব্ধ বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদ গড়ার নামে কিছুটা মুসলিম ভোট টেনেছেন।
বিধানসভা ভোটের আগে হুমায়ুন গড়েন আম জনতা উন্নয়ন পার্টি নামে নিজের দল। তখন থেকে হুমায়ুন কবিরের সঙ্গে তীব্র বিরোধ শুরু হয়ে যায় তৃণমূলের। দল থেকে তাকে সাসপেন্ডও করা হয়। অবশ্যই এসব পাল্টা চ্যালেঞ্জ হিসেবে দেখছেন হুমায়ুন কবির। ভোটের ফলে দেখা গেল নওদা সহ 2টি আসনে জিতলেন হুমায়ুন কবির। রাজনীতিবিদদের একাংশের মতে মমতা তোষণ করেও মুসলিমদের জন্য সেভাবে কিছুই করেননি। সেখানে বাবরি মসজিদের আবেগকে কাজে লাগিয়ে 2 বিধানসভা ভোটে জিতেছেন হুমায়ুন কবির। আরও একটি বিষয় এবার দেখা গেল, সমস্ত এক্সিট পোলের সমীক্ষায় জানিয়েছিল রাজ্যে 26-এ ক্ষমতায় আসছে বিজেপি, কিন্তু ওই সমীক্ষাকে সেভাবে পাত্তা দেয়নি বেশ কিছু সংবাদ মাধ্যম। বরং বলা হয়েছিল এর আগেও দেখা গিয়েছে এক্সিট পোলের সমীক্ষার সঙ্গে ভোট বাক্সের ফল মেলে না। কিন্তু 4 মে ভোট বাক্স খোলার কয়েক ঘন্টার পরই বোঝা গিয়েছিল এক্সিট পোলের সমীক্ষা 100% ঠিক। বিজেপির ভূমিদাস জয় হলো 26-এর ভোটে। নাটকের পরও বাকি ছিল। বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ইস্তফা দিতে বেঁকে বসলেন। আমি হারিনি, তাই পদত্যাগ করব না, এই আজব দাবিতে রাজ্যপালের কাছে তিনি গেলেন না। নিজের কেন্দ্র সহ রাজ্যের তৃণমূলে গো হারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের 12 জন হেভিওয়েট প্রার্থীও তাদের কেন্দ্রে হেরে ভূত হলেন। তারপরেও ইস্তফা দিতে রাজি হলেন না পরাজিত প্রার্থী মমতা। এই অদ্ভুত মানসিকতা মমতার অন্যতম বড় রাজনৈতিক ভুল বলে মনে করছে রাজনৈতিক মহল। ভোট পরবর্তী হিংসায় পরপর তৃণমূলের পার্টি অফিস ভাঙা হয়েছে। শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ প্রকাশ্যে গুলিতে খুন হলেন। আরও কয়েকজন বিজেপি কর্মীও খুন হয়েছেন রাজ্যের নানা প্রান্তে। বাংলা এখন বিজেপির হাতে। আগামী 5 বছর সরকারের রাশ অধিকারীর হাতে। এই 5 বছরে কতটা শক্তিশালী বিরোধিতার ভূমিকা পালন করবে তৃণমূল, সেটাই এখন দেখার। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে কি হবে তিস্তা জলবন্টন চুক্তির ভবিষ্যৎ? তিস্তার জলবন্টন চুক্তি নিয়ে আগামী দিনে বাধা থাকবে না বলে মনে করছে বাংলাদেশ সরকার। দিল্লির তরফে এতদিন ঢাকাকে বলা হয়েছিল তিস্তা চুক্তি নিয়ে আপত্তি জানিয়েছেন মমতা। সূত্রের খবর, বাংলাদেশের জলসম্পদ মন্ত্রকের শীর্ষ কর্তারা মনে করছেন বাংলা জয়ের পর মোদী সরকার বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি সই করবে। তিস্তা নিয়ে রাজ্য কেন্দ্রের মতভেদের শুরু 2011 সেপ্টেম্বরে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহনের ঢাকা সফরে স্থল সীমান্ত চুক্তি নিয়ে বোঝাপড়া চূড়ান্ত হওয়ার পাশাপাশি তিস্তা চুক্তিও সই হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার আপত্তি জানিয়ে বলে দেয় রাজ্যকে অন্ধকারে রেখেই কেন্দ্র জলের ভাগ ঠিক করেছিল। এক্ষেত্রে রাজ্যের দাবি ছিল দিল্লির কথা মতো জল বাংলাদেশকে দিতে হলে উত্তরবঙ্গই শুকিয়ে যাবে। তখন তাই স্থল সীমান্ত চুক্তি এগোলেও তিস্তা চুক্তি থেকে পিছিয়ে আসে দিল্লি। তবে মনমোহন ঢাকাকে প্রতিশ্রুতি দিয়ে আসেন পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে মতভেদ মিটিয়ে দিল্লি যত দ্রুত সম্ভব তিস্তা চুক্তি সই করবে। তিস্তা জল চুক্তি নিয়ে চীনের দিকে ঝুঁকছে বাংলাদেশ। কিছুদিন আগেই চীন সফরে যান বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান। সেখানে তিস্তা জল চুক্তি নিয়ে বেজিং এর পায়ে পড়বেন এমনটাই স্বাভাবিক। এ নিয়ে বেজিং এর সহযোগিতাও চেয়েছে বাংলাদেশ। দুদেশের পররাষ্ট্রমন্ত্রী এ নিয়ে বৈঠক করেন। এই বৈঠকে তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশকে অগ্রাধিকারের ভিত্তিতে সাহায্যের আশ্বাস দিয়েছে চীন। এক্ষেত্রে কাজ করতে পারে উত্তরবঙ্গের আবেগ। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গ যে বরাবরই পিছিয়ে তা নিয়ে বরাবর সরব হয়েছেন উত্তরের মানুষেরা। উত্তরবঙ্গকে আলাদাভাবে স্বাধীন রাজ্য ঘোষণা করার দাবি উঠেছে। প্রশ্ন হলো, তিস্তার জল যদি ছাড়তেই হয় তবে বঞ্চিত হতে পারেন উত্তর। মনমোহন জামানা 14 বছর পর বিজেপি সরকারও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতাকে তিস্তা চুক্তি নিয়ে তেমন চাপ দেয়নি। তিস্তা চুক্তিতে রয়েছে একাধিক আপত্তি বা যুক্তিযুক্ত বিষয়। অধিকাংশ সময় তিস্তা থাকে ফুটি ফাটা। আবার এই তিস্তায় ভয়াল রূপ নেয় বর্ষায়। সে সময় জমি জমা বাড়িঘর ভেসে যায়। তবে কৃষিকাজে আগের মতো তিস্তা থেকে জল পাওয়া যায় না। ফলে বাংলাদেশ কতটা সুবিধা পাবে সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। বিজেপি বরাবরই উত্তরে ভালো ফল করেছিল। এবারে ভোটেও উত্তরে গেরুয়া রাজ। সেক্ষেত্রে তিস্তা চুক্তি নিয়ে বিজেপির কি অবস্থান হবে তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। তাই তিস্তার জল চুক্তি নিয়ে বাংলাদেশকে সহায়তা করতে গেলে বিজেপিকে উত্তরবঙ্গের মন রাখতেই হবে। এখানে গুরুত্বপূর্ণ গঙ্গা চুক্তিও। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু গঙ্গা চুক্তি স্বাক্ষর করেন। এবার এই চুক্তিও পুনর্নবীকরণ হবে। এখন দেখার বিজেপি সরকার গঙ্গা চুক্তি নিয়ে কি পদক্ষেপ করে। কলকাতায় গঙ্গার নাব্যতা কমে যাওয়ায় কিছুটা পিছিয়ে পড়েছে কলকাতা বন্দর। 2020-তে এই বন্দরের নাম পাল্টেছিল বিজেপি। ফলে এই বন্দরকে আগামী দিনে কিভাবে সংস্কার করে সেটাও দেখার। শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিতে কলকাতা বন্দরকে রক্ষা করাও বিজেপির একটা গুরুদায়িত্ব। সব মিলিয়ে তিস্তা ও গঙ্গা চুক্তি নিয়ে দুই দেশের রাজনীতির গতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।
বাংলায় এবার বিজেপি সরকার, এর প্রভাবে কি ভারত বাংলাদেশ তিস্তা জলবন্টন চুক্তি কি কোনো দিশা পাবে? এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার একাধিকবার শেখ হাসিনার সরকারের সঙ্গে তিস্তা পানি বা জলবন্টন চুক্তি নিয়ে বিরোধিতার পথে হেঁটেছে। ফের দুদেশের এই গুরুত্বপূর্ণ চুক্তি ফলপ্রসূ হয়নি, কিন্তু এবার এই তিস্তা চুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন দুই বাংলার রাজনীতির কারবারিরা। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে তিস্তার জলবন্টন চুক্তি নিয়ে আর বাধা রইল না বলেই মনে করছে বাংলাদেশ সরকার। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। কারণ রাজধানী দিল্লির তরফে এতদিন ঢাকাকে বলা হচ্ছিল মমতা অযথা আপত্তি তুলে তিস্তা চুক্তি আটকে রেখেছেন। এখন বাংলাদেশের জলসম্পদ মন্ত্রকের কর্তা ব্যক্তিরা মনে করছেন বাংলা জয়ের পরে নরেন্দ্র মোদী সরকার অচিরেই বাংলাদেশের তারেক রহমান সরকারের সঙ্গে তিস্তা চুক্তি সই করতে পারেন। তারা আশাবাদী যে তিস্তা চুক্তি হলে দুদেশের সম্পর্কে আরও উষ্ণতা আসবে। তিস্তা নিয়ে রাজ্য কেন্দ্রের মতভেদের শুরু 2011 সেপ্টেম্বরের। তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহনের ঢাকা সফরে স্থল সীমান্ত চুক্তি নিয়ে বোঝাপড়া চূড়ান্ত হওয়ার পাশাপাশি তিস্তা চুক্তিও সই হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার আপত্তি জানিয়ে বলে দেয় রাজ্যকে অন্ধকারে রেখেই কেন্দ্র জলের ভাগ নির্ধারণ করেছে। দিল্লির কথা মতো জল বাংলাদেশকে দিতে হলে তো গোটা উত্তরবঙ্গই শুকিয়ে যাবে। সেবার তাই স্থল সীমান্ত চুক্তি এগোলো, তিস্তা চুক্তি থেকে পিছিয়ে আসে দিল্লি। তবে মনমোহন ঢাকাকে প্রতিশ্রুতি দিয়ে আসেন পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে মতভেদ মিটিয়ে দিল্লি যত দ্রুত সম্ভব তিস্তা চুক্তি সই করবে। এসবের মধ্যেই বাংলাদেশ থেকে উঠে আসছে আরো একটি গুরুত্বপূর্ণ খবর, সেটি হলো তিস্তা জলচুক্তি নিয়ে চীনের দিকে ঝুঁকছে বাংলাদেশ। কিছুদিন আগে চীন সফরে গিয়েছিলেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান। সেখানে গিয়ে তিনি তিস্তা জলচুক্তি নিয়ে বেজিং এর পায়ে পড়বেন এমনটাই মনে করা হচ্ছে। এই নিয়ে বেজিং এর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। দু দেশের পররাষ্ট্রমন্ত্রী এই নিয়ে বৈঠক করেন। এই বৈঠকে তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশকে অগ্রাধিকারের ভিত্তিতে সাহায্যের আশ্বাস দিয়েছে চীন। তার মানে আমেরিকার পর তিস্তার জল পেতে চীনের গোলামি করবে বাংলাদেশ। এর ফলে কিন্তু দুদিক থেকে ঠেলা খেতে পারে বাংলাদেশ। একটি হলো চীনের সঙ্গে ঢাকার মাখো সম্পর্ককে ভালোভাবে নেবে না কেন্দ্র সরকার, কারণ প্রকৃত নিয়ন্ত্রণ রেখার আগে বহুবার দাদাগিরি দেখিয়েছে চীন, যা নিয়ে ভারত একাধিকবার হুঁশিয়ারি দিয়েছে বেজিংকে। এমনও খবর মিলেছিল যে অরুণাচল প্রদেশের কাছে আস্ত গ্রাম বানিয়েছে চীন। পাকিস্তানের পরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীন যে ভারতের দুশ্মন তা স্পষ্ট করেছেন মোদী। সেই চীনের সঙ্গে পড়শি বাংলাদেশ যদি বন্ধুত্ব করতে যায় তাহলে সেটা কখনোই ভালো চোখে দেখবে না দিল্লি। ফলে অচিরেই বাংলাদেশের ওপর ক্ষেপে উঠতে পারে ভারত। আর ওদিকে চীনের পায়ে পড়াকে মেনে নেবে না বাংলাদেশের প্রভু মার্কিন যুক্তরাষ্ট্র। তাই চীনের দিকে ঝোঁকা বাংলাদেশের কাছে শাখের করাত। একটা কথা মনে রাখা দরকার, বাংলাদেশের প্রতিবেশী ভারত, চীন নয়। এই ভারতের সঙ্গে সুসম্পর্কই অগ্রাধিকার বাংলাদেশের। যে সম্পর্কে ইউনুস খারাপ করে চলে গিয়েছেন সেটা যদি ফের সরকার, তাহলে সেই একই ভুল করবে বাংলাদেশ। উত্তর জানা যাবে আগামী দিনে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশে কি নতুন করে উঠে আসছে ছাত্রলীগ? আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে বহুদিন থেকে নিষিদ্ধ, কিন্তু তারপরেও বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। ছাত্রলীগের সংগঠন একেবারেই হাত গুটিয়ে বসে নেই। বিভিন্ন এলাকায় তারা মিটিং মিছিল করছেন। সেদেশের সংবাদ মাধ্যমে উঠে আসছে যে এই ধরনের বিক্ষিপ্ত খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিন কয়েক আগে ঝটিকা মিছিল করেছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এখানেই শেষ নয়, নতুন করে নাকি একাধিক কমিটি গঠন করা হচ্ছে ছাত্রলীগের। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রায় 7 দিনে মোট 50টি নতুন ইউনিটের কমিটি ঘোষণা করেছে। প্রশ্ন উঠছে কিভাবে এসব ইউনিট খোলা হচ্ছে। সূত্রে খবর, যেসব এলাকায় ছাত্রলীগের কোনো কমিটি ছিল না সেখানেও নতুন করে কমিটি তৈরি করা হয়েছে। নেতারা বলছেন আওয়ামী লীগ ব্যান করা অবৈধ। দলের কেউ যদি অন্যায়, দুর্নীতি, অবৈধ ফ্যাসিবাদী কার্যক্রম করে থাকে তবে তার বিচার করতে হবে। তাই বলে দলের কার্যক্রম নিষিদ্ধ করা ঠিক নয়। লক্ষ্মীপুর জেলার যেখানে কমলনগরের একটি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কর্মীদের এই কর্মসূচি পালনের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা আলোচনা চলছে। তাদেরকে বলতে শোনা যায় শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন তারা। এছাড়াও দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত করার ঘোষণাও দেন তারা।
ওই ভিডিওটিতে দেখা যায় শপথ বাক্য পাঠ শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এই সময় তাদের তেল, গ্যাস এবং বিদ্যুতের দাবিতেও স্লোগান দিতে শোনা যায়, যেখানে জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথ নিতে দেখা গিয়েছে দলটির নেতা কর্মীদের। অন্তর্বর্তী সরকার ও বিএনপি সরকার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল রাখলেও দলীয় নেতা কর্মীরা নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে গত সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার এবং সরকারের কাছে চিঠি পাঠিয়েছেন কক্সবাজারের প্রায় 250 আইনজীবী। তারা সেখানে দ্রুতই দলটি নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, অংশ নিতে পারেনি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে। গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত হবার পরদিন সারা দেশের বিভিন্ন জায়গায় দলীয় কার্যালয় চালু করা সহ দলটির নেতাকর্মীদের নানা তৎপরতা দেখা যায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে পুরনো রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনীতিতে ফেরার প্রচেষ্টা চালানোর বিষয়টি অস্বাভাবিক নয়, তবে সেটি কতখানি সফল হবে তা নির্ভর করছে সরকারের উপর। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হবার পর বাংলাদেশের নির্বাচন কমিশনও দলটির কার্যক্রম স্থগিত করে দেয়, যে কারণে চলতি বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামী লীগ। নির্বাচনে বিএনপি জয়ের পরদিনই বাংলাদেশের বিভিন্ন জায়গায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন সহ কিছু কার্যক্রম চালাতে দেখা গিয়েছিল কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির নেতাকর্মীদের। দলটির নেতাকর্মীদের কেউ কেউ মনে করেছিলেন যে বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগ হয়তো কিছু কার্যক্রমের সুযোগ পাবে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।